যেখানে নারী বন্দী সেখানে পুরুষও মুক্ত নয়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত একটি উক্তি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে। মূলত অনুষ্ঠানটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আজকে আমরা সাজিয়েছি। বেগম রোকেয়া সাখাওয়াত তিনি নারী জাগরণের একজন অগ্রদূত। যখন নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং তারা এক প্রকার অন্তরীণ ছিল, সেই সময়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি নারী জাগরণের জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তার লেখনীর মাধ্যমে, তার সংগ্রামের মাধ্যমে তিনি নারীদের জন্য একটি আলোকিত সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা করেছেন। আজ তার স্মরণে আমরা আয়োজন করেছি বিশেষ এই আলোচনা অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তিনজন স্বনামধন্য নারী। চলুন আগে তাদের সাথে পরিচিত হয়ে নিই। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে রয়েছেন ডক্টর ফাহমিদা আলম, ক্যান্সার বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। এরপরে রয়েছেন ডক্টর সাদিকা সুলতানা চৌধুরী, সোশিওলজি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিভাগ, প্রিম ইউনিভার্সিটি। এরপরেই রয়েছেন অ্যাডভোকেট জেবুন নাহার, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা শুরুতেই যাচ্ছি ডাক্তার ফাহমিদা আলম আপার কাছে। বেগম রোকেয়া নারী শিক্ষার পাশাপাশি নারীর স্বাস্থ্য এবং নারীর আত্মমর্যাদা বোধসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে ওঠার পেছনে তিনি কাজ করেছেন। আপনি একজন প্রতিষ্ঠিত ডক্টর, আপনার কাছে জানতে চাই, একজন নারীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে কিংবা তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কিভাবে তাকে পরিচর্যিত হতে হবে, তাকে কিভাবে তার ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে? বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি নারী শিক্ষার পাশাপাশি নারীর আত্মমর্যাদা, নারীর স্বাস্থ্যের অধিকারও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের কি করতে হবে। আমরা দেখা যায় না, ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে সম্মানের দিকে আমাদের নজর দিতে হবে। যেমন রোগীর কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, রোগীকে নিরাপদ পরিবেশ প্রদান করতে হবে এবং রোগীকে তার সমস্যা সে যাতে ভয়, ভীতি, লাজ, লজ্জা কাটিয়ে তার সমস্যা সঠিকভাবে উপস্থাপন করতে পারে, সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এছাড়াও রোগীর চিকিৎসা গ্রহণের অধিকার যেটা, সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। যেমন প্রত্যেক রোগী, প্রত্যেক নারী তার চিকিৎসার মতামত সেই প্রদান করবে। চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেয়ার ডিসিশন মেকিং। এক্ষেত্রে নারীকে তার সমস্যা বলতে, রোগী হিসেবে তার সমস্যা বলতে উদ্বুদ্ধ করতে হবে এবং সমস্যা বলার পর আমার সকল তথ্য দিয়ে সে যাতে তার চিকিৎসার ব্যাপারে ডিসিশন নিজে নিতে পারে, সেক্ষেত্রে তাকে সচেতন করে তুলতে হবে। এছাড়াও আমরা আরও নারী মর্যাদা রক্ষার্থে আমাদেরকে সচেতন হতে হবে পরিবার থেকেই। আমাদেরকে দেখতে হবে নারী যাতে তার সঠিক সময়ে সঠিক সমস্যার কথা সঠিক সময়ে বলতে পারে, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে, সেক্ষেত্রে আমাদের যত্ন সচেতনতা গড়ে তুলতে হবে। এই পর্যায়ে আমি আসছি ডক্টর সাদিকা সুলতানা আপার কাছে। আপা, আপনি তো একজন শিক্ষিকা, শিক্ষা পেশায় আপনি যে নিয়োজিত হয়েছেন, সেক্ষেত্রে বেগম রোকেয়া কি কোথাও না কোথাও আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে কিনা? অবশ্যই। বেগম রোকেয়া যেমনিভাবে একজন শিক্ষাবিদ ছিলেন, তেমনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তিনি ছিলেন সাম্যের জন্য তিনি লড়াই করেছেন। আমার জীবনে আসলে তার যে সংগ্রাম, তার যে সমতার লড়াই এবং তার যে শিক্ষার নির্দেশনা, সেগুলো প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দেয় এবং আমি শুধুমাত্র যে নিজে সেটা অনুভব করি শিক্ষকতা পেশায় তা না, আমি চেষ্টা করি। আমি মনে করি যে জীবনে হচ্ছে আপনার বিপিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য, যেটা হচ্ছে যে বেগম রোকেয়া যে নির্দেশনা ছিল সেটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তার যে ভ্যালুসগুলো ছিল, মূল্যবোধগুলো ছিল, যেটা তিনি প্রমোট করেছেন তার প্র্যাকটিসের মাধ্যমে, এবং সেগুলো আমি নিজের জীবনেও আমি চেষ্টা করি সেগুলো ছড়িয়ে দিতে। যেমন আমার যদি আপনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে বলেন, তাহলে বলা হচ্ছে যে
অনেক সময় দেখা যাচ্ছে মেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান সময় পিছিয়ে পড়ে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার ক্ষেত্রেও ব্যক্তিগত জীবনে অনেক ধরনের চ্যালেঞ্জ এসছে এবং আমি এটাকে খুব চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আমি যখন মাস্টার্স শেষ করি, আমার মাস্টার্স যখন শেষ হয়, তখনই আমি বেগম রোকেয়ার মতো একজন ডিটারমাইন উইমেন মতো আমিও নির্ধারণ করেছিলাম যে আমি অবশ্যই পিএইচডিতে এনরোল করব এবং কাজটা শেষ করব। আর যেটা হচ্ছে বেগম রোকেয়া সে যুগে সেই রক্ষণশীল পরিবেশে, যেখানে পদ্মা প্রথার কঠোরতা ছিল, যেখানে ইংরেজি শিক্ষা মেয়েদের জন্য একেবারেই বন্ধ ছিল, বা শিক্ষা যে ব্যাপারটা সেটা মেয়েদের মধ্যে ছিল না, তখন সে যুগে তিনি প্রথমে একটি বিদ্যালয় প্রতিস্থাপন করেন এবং মেয়েদের জন্য। এবং অবাক ব্যাপার যে তখন তিনি শিক্ষার্থী পাচ্ছিলেন না। তিনি বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে লাগলেন যে পর্দা এবং শিক্ষা একসঙ্গে চলতে পারে, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। এবং তার যে দীক্ষা শিক্ষার প্রতি, সেটা থেকে তিনি পরবর্তীতে সেটাতে বিশ্ববিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। এবং বর্তমানে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে সেটাতে বেগম রোকেয়ার প্রেরণা খুব বেশি কাজ করে। এবং আমি যখন ক্লাসরুমে ঢুকি তখন আমার সকল শিক্ষার্থীকে তো অবশ্যই বেগম রোকেয়া যে অবদান বা শিক্ষাক্ষেত্রে তার যে একজন আত্মপ্রত্যয়ী নারী এবং সমাজ সংস্কারে তার যে অবদান, সেগুলো যেমন বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, এবং তাদের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে বিশেষ করে মেয়েদের মধ্যে, এবং তারা কি কি ধরনের চ্যালেঞ্জের তারা মুখোমুখি হয় সেগুলো শোনার চেষ্টা করি, এবং তারা যাতে বেগম রোকেয়ার মতো একটা গঠনমূলক সমাজ পরিবর্তনে তারা যাতে ভূমিকা রাখতে পারে। কারণ শিক্ষার কাজটা শুধু তথ্য দেয়া নয়, সমাজ পুনর্গঠনে, সমাজ বিনির্মাণে এবং সমাজের কোথায় কোথায় কি কি সমস্যা আছে সেগুলোকে পরিবর্তন আনয়নে যাতে নতুন প্রজন্ম ভূমিকা রাখতে পারে, বেগম রোকেয়ার আদর্শকে ফলো করে এবং তার আদর্শকে নিজেকে ধারণ করে তারা যাতে তাদের প্রতিবন্ধকতাগুলোকে সেভাবে ওভারকাম করতে পারে, সেই নির্দেশনাটা আমি সবসময়ই দিয়ে থাকি। এ পর্যায়ে আমি আমাদের জীবন নাহার, অ্যাডভোকেট জীবন নাহার আপার কাছে আসব। বেগম রোকেয়া তো নারীদের শিক্ষা নয়, শুধু তাদের অধিকার এবং তাদের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আপনি একজন আইনজীবী হিসেবে আপনি বেগম রোকেয়ার কাছ থেকে কি অনুপ্রেরণা পাচ্ছেন? একদম ছোটবেলা থেকে ভিতরে এমনভাবে বেগম রোকেয়া বিচরণ করছে, সেটা আজকে আমি একজন আইনজীবী হয়ে এসেছি সেটা না। আমার মনে হয়েছিল যে ওই যুগে উনি যখন মেয়েদের শিক্ষার আলো ছিল না, শিক্ষার অধিকার ছিল না, তখন তিনি সংগ্রাম করেছেন। আমাদের সুযোগটা কিন্তু ওনার মাধ্যমে এসেছে। তো আমি যখন আইনজীবী হয়েছি আমি কিন্তু ওনাকে খুব স্মরণ করি, ধারণ করার চেষ্টা করি। আমার মনে হয়েছে উনি আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে ছিলেন নারীদের জন্য। আমার এই কর্মক্ষেত্রে শুধুমাত্র আমার বিচার ব্যবস্থায় আমি একজন আইনজীবী হিসেবে না, আমার অনেক দায়িত্ব রয়ে গেছে বেগম রোকেয়ার দেখানো পথে। আমার শুধু কর্মক্ষেত্রে আমি আইন পেশা পরিচালনা করব সেটা না, আমার কাছে যেসব নারীরা আসে, ভুক্তভোগী নারীরা বা সমাজে অনেক সময় অনেকে আসতে চায় না, আমি তাদেরকে, আমার মনে হয় যে আমার অনেক দায়িত্ব আছে তাদের প্রতি, তাদেরকে সাহস জোগানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, যে আইনগত যে অধিকারটা আছে এটা অনেক সময় অনেকে নিতে চায় না, বলতে চায় না, সমাজের ভয়, লোকলজ্জার ভয়, লজ্জা, এই লজ্জাটাকে দূর করতে হবে, অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমাদেরকে নারীদের পাশে থাকতে হবে। এটা আমি মনে করি যে আমার আইনজীবীর বাইরেও যদি আমি বলি যে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমি সেটা পালন করার চেষ্টা করি। এটা আমার মনে হয় যে বেগম রোকেয়া আমাকে মনে হয় একটা পথ প্রদর্শক হিসেবেই উনি আমার জন্য কাজ করে। আমি আবারও আসছি আমাদের ডাক্তার আপার কাছে। আপা, আপনার কাছে আমার প্রশ্ন, যেই সময়টা আসলে বেগম রোকেয়া কাজ করেছেন সেই সময়টা নারীদের শিক্ষার একটা পরিবেশই ছিল না, স্বাস্থ্যসেবাটা তো অনেক বেশি উপেক্ষিত হতো সেই সময়। তো তখনকার তুলনায় এখন অনেকটা অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু আরও কিভাবে এই বিষয়ে নারীরা আরও অবদান রাখতে পারে, বিশেষ করে নারী চিকিৎসকের প্রয়োজনীয়তা কিন্তু এখনও অনেক বেশি আমাদের সমাজে রয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বেগম রোকেয়া যখন সেই যুগে, তখন তো এটি যেটা বললেন আর কি, যে নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। সেক্ষেত্রে তখন চিকিৎসা তো দূরের কথা, কিন্তু উনি নারী শিক্ষার পাশাপাশি চেয়েছিল নারী স্বাস্থ্যেরও অধিকার প্রতিষ্ঠিত করতে, নারী চিকিৎসাটাকে সমাজের কাছে জনসচেতনতা বৃদ্ধি করতে। কিন্তু দেখা গিয়েছে তখনকার যুগে অনেক পিছিয়ে ছিল। তখন কোনো চিকিৎসার কাঠামো, নারীদের জন্য আলাদা কোনো হাসপাতাল, কোনো নারী চিকিৎসক, ইভেন অসুস্থ হলে, রোগাক্রান্ত হলে চিকিৎসা নিতে হবে এই জিনিসটাই নারীদের মাথায় ছিল না।
নারীরা লাজ লজ্জায়, সমাজের ভয়ে, ইভেন মৃত্যুর আগেও হয়তো কোনো কোনো নারী কখনো চিকিৎসা নিয়ে মারা যেতে পারেনি। তখন দেখা গিয়েছে শুধু তাই নয়, প্রজনন স্বাস্থ্যের অবকাঠামো ছিল চরম খারাপ অবস্থা। তখন নারীদের সাধারণত প্রসব হতো ঘরে, বাড়িতে দায়ের মাধ্যমে অপরিকল্পিতভাবে প্রসব করানো হতো, এছাড়া দায়ীদের দ্বারা অদক্ষ দায়ীদের দ্বারা। তাছাড়াও কোনো পরিবার পরিকল্পনার বিষয় তো ছিলই না। এক্ষেত্রে কি সামাজিক কুসংস্কারের বিষয়টা কি সামনে এসেছে কিনা? হ্যাঁ, কুসংস্কারের ভয়েই অনেকটা তারা তাদের যেমন তাদের মাসিকের স্বাস্থ্য নিয়ে কথা বলা, তাদের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলা, এগুলো তাদের লাজ লজ্জার ভয়ে তারা কখনো এই কুসংস্কারের ভয়ে এগুলো বলতে পারতো না, তারা তাদের সমস্যাগুলো কখনো তুলে ধরতে পারতো না। কিন্তু বর্তমানে দেখা গেছে এক্ষেত্রে অনেক উন্নতি সাধন হয়েছে। এখন চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে। বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, এছাড়া উপজেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এছাড়া পরিবার পরিকল্পনা বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। এছাড়াও বর্তমানে মহিলা চিকিৎসক, নার্স, এছাড়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অবকাঠামোগুলো উন্নতির সাথে সাথে। এছাড়াও বিভিন্ন নারীর প্রজনন স্বাস্থ্য, নবজাতকের চর্চা, এগুলো এখন স্বাভাবিক বিষয়ের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার আমি সাদিকা আপুর কাছে জানতে চাই, বেগম রোকেয়া তার সুলতানার স্বপ্ন বইয়ে যে উনি তার লিখনির মাধ্যমে যেভাবে তুলে ধরেছেন যে নারীরা সমাজে নেতৃত্ব দিবে, যে নেতৃত্বের যে একটা স্বপ্ন তিনি দেখেছেন, আমরা এই ডিজিটাল যুগে এসে কি আমরা সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পেরেছি কিনা? আমি যখন বইটা পড়ছিলাম আসলে তখন আমি ভাবছিলাম যে আমি বোধহয় ওখানে মানে আছি আর কি, ওনার স্বপ্নের সঙ্গে বোধহয় আমার স্বপ্নও জড়িত আছে। এটা মূলত উনি 1905 সালে লিখেন এবং 1908 সালে হচ্ছে এটা পাবলিশড হয় বই আকারে। এবং সেখানে আপনি যেটা বলেন, উনি নেতৃত্বের কথা বলেছেন এবং সেখানে আসলে উনি বিজ্ঞান এবং প্রযুক্তিতে এবং সব নেতৃত্বের সব কেন্দ্রবিন্দুতে প্রযুক্তির যে আছে, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় যাতে বর্তমানে যে ডিজিটাল প্রযুক্তি সেখানেও যাতে নারীরা নেতৃত্বে থাকে সেই স্বপ্ন এবং সম্ভাবনার কথা তিনি লিখেছেন। এবং সেখানে সুলতানার কথা লিখেছেন, তিনি প্রযুক্তিতে মাধ্যমে তিনি আকাশে উঠছেন কখনো কল্পনায়, এবং তিনি দেখা যাচ্ছে ফার্মিং করছেন সে যুগে এ ধরনের স্বপ্ন দেখা, এবং তার যে স্বপ্নের বাস্তবায়ন পুরোপুরি এসছে। কারণ সবসময় কিছু চ্যালেঞ্জ তো থাকবেই, বিশেষ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আমরা নানান ধরনের চ্যালেঞ্জ দেখি। তারপরও আমরা বলতে পারি মেয়েরা এখন রোবট বানাচ্ছে এবং মেয়েরা এখন অ্যারোপ্লেন চালাচ্ছে, নভোচারী হচ্ছে, এবং প্রযুক্তির যে কোম্পানিগুলো আছে বড় বড় সেখানে তারা লিডিং পজিশনে আছে, নেতৃত্বে আছে। কিন্তু যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি আমরা আসলে কাটিয়ে উঠতে পারতাম তাহলে কিন্তু আমরা বেগম রোকেয়ার যে স্বপ্নের বাস্তবায়ন, যেখানে তিনি দেখেছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা নেতৃত্বে থাকবে, এবং সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যেমন প্রযুক্তির ব্যবহারে দেখা যাচ্ছে এখনও ওই যে ফাহমিদা আপা যেটা বললেন যে লজ্জার ভয়ে, অনেক লজ্জার সংস্কৃতি বা সামাজিক নিয়ন্ত্রণ বাধা, এবং প্রযুক্তিতে দেখা যাচ্ছে নানান ধরনের হ্যারাসমেন্টের তারা শিকার হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারতাম এবং সেখানে আসলে আমাদের সবার অংশগ্রহণ এবং সবার যে বোধগম্যতা, যে নারীদের যে যোগ্যতা আছে এবং তারা যে তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে যদি সুযোগ এবং সম্ভাবনা দেয়া হয়, তারা যে নেতৃত্বের পর্যায়ে যেতে পারে, যেটা বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন, এবং তার স্বপ্নের বাস্তবায়ন কিন্তু সম্ভব। আপনার কাছে আবারও আসবে এই পর্যায়ে আমি জীবননাহার আপার কাছে জানতে চাই, নারী এবং শিশু নির্যাতনের জন্য অনেক আইন হয়েছে এবং বেগম রোকেয়াও কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য, নারীর আইনি সুবিধার জন্য কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে নারীর জন্য এই আইনগুলো যথেষ্ট, কিংবা আইনের সঠিক প্রয়োগগুলো হচ্ছে কিনা, কিংবা কোথায় ঘাটতি আছে? আইন যদি আসলে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হয়, নারীদেরকে জানতে হবে যে আমি একটা কোনো কারণে আমি নির্যাতিত হলাম, এর জন্য আইন চাওয়াটা আমার অন্যায় না, এটা আমার অধিকারের কথা কিন্তু বেগম রোকেয়া বারবার বলেছেন, নারীদেরকে অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের আইন তো পর্যাপ্ত আছে, কিন্তু বাস্তবায়নটা কি প্রকৃতপক্ষে হচ্ছে কিনা? হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রে কিছু হয়তো বাস্তবায়ন হচ্ছে না সেটা বলবো না, বাস্তবায়ন হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বাধা আছে। বেগম রোকেয়ার যে স্বপ্ন ছিল, স্বপ্ন থেকে হয়তো কিছুটা আমরা এখনো পিছিয়ে আছি। এই কারণে বলবো যে দেখা যাচ্ছে যে আমাদের যে
একটা নারী নির্যাতিত হলে সেটার জন্য যে সঠিক তদন্তের প্রয়োজন, সেই তদন্ত সংস্থাটা যদি সঠিকভাবে তদন্ত না করে, বা একটা নির্যাতিত মহিলা যখন একটা নির্যাতনের শিকার হয়ে যে তদন্ত সংস্থাটা তদন্ত করবে, বা ওনার যে আইনি সহযোগিতা যে চাওয়ার জায়গাটা, সেখানে যে যদি সে হ্যারাসমেন্টের শিকার হয়, পুনরায় আবার একবার সে শারীরিকভাবে বা মানসিকভাবে নির্যাতিত হলো, পুনরায় আবার আইন তার অধিকারটা চাইতে যে আইনের বিষয় বলতে যে সেখানে যা দেখা যাচ্ছে যে উনি পুনরায় আরেকবার দেখা যাচ্ছে যে উনি এটা শারীরিকভাবে না হলেও অনেক সময় মানসিকভাবে কথার মাধ্যমে অনেক সময় নারীরা নির্যাতিত হয়ে যায়। নারীদের যে আমি যেহেতু নারী নির্যাতন ট্রাইব্যুনালে আছি, সেই ক্ষেত্রে বলছি, একটা মেয়ে নির্যাতিত হওয়ার পরে কিন্তু তার কিছু স্বাস্থ্য পরীক্ষার বিষয় আছে। সেটার ক্ষেত্রে একজন মেডিকেল অফিসারের কাছে যাওয়া, তাকে যে আইন সম্পর্কে জানানো, বা পুলিশের কাছে যাওয়া, কখন তাকে যেতে হবে, তার যে বিভিন্ন পরীক্ষাগুলো করাতে হবে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেক সময় নারীরা লজ্জা পায়। লজ্জা, ভয়, ভীতি, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই কারণে দেখা যাচ্ছে সঠিক সময়ে সে আইনের দ্বারস্থ হচ্ছে না, সে চিকিৎসকের কাছে যাচ্ছে না, তার যে এই মামলাটা যে প্রপার যে ইনভেস্টিগেশনের জন্য তার যে পরীক্ষার কিছু দরকার, সেগুলো যদি কিছু ডিএনএ টেস্টের প্রয়োজন হয় যথাসময়ে, যেটা আর কি আইনে একটা নির্ধারিত সময় আছে, এর মধ্যে তাকে ডিএনএ টেস্টটা করতে হবে। সেই সময়ে যদি সে না যায়, ভয়, ভীতি, শঙ্কার ঊর্ধ্বে যেয়ে তাকে এই কাজটা করতে হবে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব, এটা আমার অধিকার, এটা আমার লজ্জা না, এটা আমার অধিকার, এর জন্য তাকে যেতে হবে। এবং কি দেখা যাচ্ছে অনেক সময় বিচারের যে আর কি একটা দীর্ঘায়িত সময়, লং টাইমে যদি একটা মামলার বিচার না হয়, তখন যে একজন নির্যাতিত যে মহিলা থাকেন, যে নারী থাকেন, ওনার দেখা যায় যে এই বিচার চাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে। যখন একটা ডিলে হয়ে যায়, সাক্ষী হয় না, মামলাটা দীর্ঘদিন তদন্ত হয়ে রিপোর্ট আসে না, তখন তার এই মামলার প্রতি একটা হীনতা চলে আসে। অর্থাৎ প্রতিকার না পেলে সেখানে তাদের মানে সেবা নেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলে। ধন্যবাদ আপনাকে আপা। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমার, নারীর যে স্বাস্থ্য সেবা যে নিশ্চিত করার যে অধিকারটুকু, সেই অধিকার কিন্তু এখনো নারীর অনেক বেশি পিছিয়ে আছে। তো নতুন প্রজন্মকে নারীর স্বাস্থ্য সেবার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কিভাবে তাদেরকে অনুপ্রাণিত করবেন? কারণ আমরা জানি যে সমাজ, নারীর জাগ্রত হলে সমাজ জাগ্রত হবে। একজন নারী যদি শিক্ষিত হয়, শিক্ষিত নারী তার নিজের, তার সন্তান, তার পরিবারের স্বাস্থ্যের প্রতিও কিন্তু সচেতন হবে। তাহলে নারী শিক্ষা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে নারী স্বাস্থ্য, তার সন্তান এবং পরিবারের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। এক্ষেত্রে আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি বেগম রোকেয়ার হাত ধরেই। যেমন আমরা স্বাস্থ্য কোত্থেকে শুরু হবে? স্বাস্থ্য শিক্ষাও শুরু হবে কিন্তু পরিবার থেকে। একটি নারীকে প্রথমেই তার পরিবারেই তার স্বাস্থ্যের শিক্ষা দিতে হবে। সে যাতে তার মাসিকের স্বাস্থ্য, তার যৌন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকে, এবং পরিবারের যারা পুরুষ আছে, ছেলে সন্তানরা, এই ক্ষেত্রে লজ্জা নয়, অধিকারটা আদায় করে নিতে হবে। অবশ্যই অধিকার আদায় করে নিতে, এবং পরিবারের যে ছেলে সন্তান আছে তাকেও কিন্তু শেখাতে হবে তার বোনটির প্রতি, তার মায়ের প্রতি, তার মায়ের স্বাস্থ্যের প্রতি, বোনের স্বাস্থ্যের প্রতি সে যাতে সম্মান দেখায়। এছাড়াও স্কুল কলেজগুলোতে উচিত স্বাস্থ্য শিক্ষা বাধ্যতামূলক করা। স্কুল কলেজগুলোতে বইগুলোতে অন্তর্ভুক্ত করতে পারে, যেমন প্রজনন স্বাস্থ্য, মাসিকের স্বাস্থ্য, ইভেন পুষ্টি, মা ও শিশুর পুষ্টি, এগুলো নিয়ে বইয়ে বাধ্যতামূলক চ্যাপ্টার রাখতে পারে। এছাড়াও নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যাতে তাদের কাজে সঠিক পরিবেশ পায়, নিরাপদ পরিবেশ পায়, সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যাতে তারা তাদের কাজ ঠিকমতো করতে পারে এবং নারী স্বাস্থ্যের প্রতি তারা সচেতন হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কমিউনিটি ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। যেমন ধরেন সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম ভায়া টেস্টের মাধ্যমে, এখন যদিও ভায়া টেস্ট বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অ্যাভেলেবল রয়েছে। এছাড়া ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা যায়। এছাড়াও স্বাস্থ্যের অন্যান্য দিকগুলো যেমন ডায়াবেটিস, থাইরয়েড, এই সমস্যাগুলো নিয়ে নারী যাতে বসে না থাকে, নারী যাতে লজ্জা না পায়, তার সমস্যা, সেই সমস্যা দেখার সাথে সাথে যাতে চিকিৎসকের শরণাপন্ন হয়, সে যাতে তার সমস্যাকে লুকিয়ে না রেখে এমন স্টেজে না আসে যাতে তার কিছু করা যায় না, সে অবস্থায় যেন না আসে, তাকে সচেতন হতে হবে। এছাড়াও আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নারী স্বাস্থ্যের দিকে দৃষ্টিপাত করতে পারি। যেমন ধরেন বিভিন্ন মোবাইলে হেলথ অ্যাপগুলো চালু করা যায়। এছাড়া ডায়াগনস্টিক রিমাইন্ডার, নারী বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ
ব্যাপারে নারীকে আমরা পরিচিত করাতে পারি। এছাড়াও আমাদের যেটা খেয়াল রাখতে হবে অবশ্যই নারীর মানসিক স্বাস্থ্য, যেমন চিকিৎসা মানেই কিন্তু শুধু রোগের চিকিৎসা নয়, চিকিৎসা মানে তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসা। সে তার পরিবারে কেমন আছে, সে তার কর্মক্ষেত্রে কেমন আছে, তাকে সুপরিবেশ দিতে হবে, তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তাহলেই কিন্তু শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি সম্ভব। অর্থাৎ নিজে সচেতন হওয়ার পাশাপাশি তার পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনটাকে দৃঢ় করতে হবে, তার প্রতি দায়িত্বশীল করতে হবে। ধন্যবাদ। এবং সেটা শুধু পরিবারে নয়, তার কর্মক্ষেত্রেও একটা সুন্দর পরিবেশ নারীকে দিতে হবে, যাতে সে সব ক্ষেত্রে তার কাজটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আপা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন রাখছি। আপনি তো একজন গবেষক। বেগম রোকেয়ার যে সময়টা ছিল, সেই সময়ে আমাদের নারী শিক্ষা একেবারে নিষিদ্ধের মতোই ছিল। সেই সময়টা আমরা পার করে এসেছি এবং এখনও দেখা যায় যে নারী শিক্ষিত হচ্ছে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা প্রযুক্তিগত জ্ঞান কিংবা আরও হায়ার এডুকেশনের ক্ষেত্রে নারীরা এখনও অনেকটা পিছিয়ে আছে, বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তো এই জায়গা থেকে উত্তরণের জন্য আসলে আমাদের করণীয় কি? আমি আবারও আসলে বেগম রোকেয়ার একটা ভীষণ অবদানের কথা হয়তো আমাদের বলা হয়নি। একজন সমাজ সংস্কারক হিসেবে সে যুগে তিনি আঞ্জুমানে খাওয়াতিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটাই মূলত তিনি করেছিলেন। যারা ডেস্টিটিউট আছে, সমাজে পতিত নারী আছে এবং বিধবা নারীদের তিনি সেখানে আশ্রয় দিয়েছিলেন এবং যাদের হচ্ছে টাকা পয়সার অভাবে বিয়ে হচ্ছিল না, এ ধরনের নারীদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন এই সংগঠনটি। এবং এই সংগঠনটি আসলে সমাজে যে নারীদের যে বিভিন্ন ধরনের নিপীড়ন হচ্ছিল সেটার বিরুদ্ধে একটি ভীষণ একটা ভূমিকা সে যুগে রেখেছিলেন। তো বেগম রোকেয়ার যে শিক্ষার যে অবদান সেটার কথা তো বললাম। বেগম রোকেয়া সে যুগেই প্রচার করেছিলেন যে জ্ঞানী হচ্ছে শক্তি এবং মানুষকে মুক্ত চিন্তার অধিকারী হতে হবে এবং মানুষ যখন মুক্তভাবে চিন্তা করতে পারবে এবং মুক্তভাবে চিন্তা করার জন্য মানুষের যে যোগ্যতা লাগবে সেটাই হচ্ছে শিক্ষা, এবং সেই শিক্ষার প্রচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং তাকে নারী জাগরণের অগ্রদূত আমরা বলে থাকি। এবং তিনি বলেছেন সেই শিক্ষাটা তখনই কাজে লাগবে যখন সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এখন কিন্তু নারীরা অনেক এগিয়ে গেছে। বর্তমানে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এখানে কথা বলছি বেগম রোকেয়া সম্পর্কে। তো নারীরা এখন সব জায়গায় মোটামুটিভাবে নেতৃত্বে এসছে। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা বেগম রোকেয়ার স্বপ্নের বাস্তবায়ন অবশ্যই করতে পারবো, আমি আশা রাখি। আপা আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে নারীরা যে তাদের আইনি অধিকারগুলোকে নিশ্চিত করবে, সেক্ষেত্রে তারা লজ্জা এবং ভয়, যেটা বেগম রোকেয়া বলেছেন যে অজ্ঞতা এবং ভয়, ভীরুতা, এটাই মূলত দায়ী। তো এই ভীরুতা কাটিয়ে ওঠার জন্য আসলে কি করা যায়, কি করা প্রয়োজন? এই যে লজ্জা এবং ভীরুতা, এটা দূর করার জন্য যেরকম মেয়েদেরকে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, সেটার পাশাপাশি তার পারিবারিক একটা সাপোর্ট খুব প্রয়োজন। যদি তার পরিবার তাকে সাহায্য না করে একজন নারীকে, তাহলে কিন্তু কোনো দিনও সেটা সম্ভব না। শুধু তার পরিবার সেটাও হবে না, পরিবারকেও দিতে হবে, সমাজকে দিতে হবে। আমার কর্মক্ষেত্রে আমার যে আরেকজন যে আমার কর্মক্ষেত্রে যে আমার যে আরেক কলিগ যে আছে তাকেও কিন্তু আমার প্রতি কি হতে হবে, নারীর প্রতি সম্মান দেখাতে হবে। এবং কি ওই নারীদের যে সম্মানের বিষয়টা, সেটা কিন্তু আমাদের আপাও বলেছেন যে পরিবারকে কিন্তু একটা শিক্ষা দিতে হবে। প্রথম কোথা থেকে আমি নারীকে সম্মান করতে শিখব, সেটা আমার ঘর থেকে শিক্ষা দিতে হবে। আমার সন্তানকে শিখাতে হবে মাকে কিভাবে সম্মান করতে হয়, সচেতনতার বীজটা প্রথম পরিবার থেকেই হবে। তারপর আইনের বিষয়গুলো আমি যেগুলো বলবো, আইনের এটা তো হলো পরিবারের বিষয়। আর যদি আইনের কোনো পরামর্শের প্রয়োজন হয় বা আইনের দ্বারস্থ হয় কোনো নারী, সেই ক্ষেত্রে তারা যেসব সংস্থার কাছে যাবে তাদেরকে এই প্রত্যেকটা বিষয় খুব খুব ইয়াভাবে তাকে সচেতনভাবে একটা নারীর সমস্যাগুলো শুনতে হবে। তাকে কোনোভাবেই অসম্মান করা যাবে না, তার সমস্যা শুনতে হবে, খুব সম্মান করতে হবে তাকে। তাকে দোষারোপের একটা আমাদের সমাজ ব্যবস্থা আছে। যখন নারী তার কোনো সমস্যার কথা বলে যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটে গেছে, তখন বলে যে তোমারও নিশ্চয়ই কোনো দোষ ছিল। এই যে দোষারোপের একটা আমাদের থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে নারীকে দোষারোপ করলে হবে না। নারীকে দোষারোপ করতে গেলেই সে তখন তার সমস্যার কথা আর বলতে চায় না। যে তার জন্য নারীকে আমি মনে করি সম্মান,
তার প্রতি দোষারোপের ব্যবস্থা থেকে বের হয়ে আসা, এবং কি সঠিক মেয়েকে লাজ লজ্জা ভয় ভীতি বের হয়ে এটা যে তার অধিকার সেটাও নারীকে সবার সামনে উপস্থাপন করতে হবে, তার বিচারটা চাইতে হবে, তাহলে আমার মনে হয় যে নারী তার অধিকারটা ফেরত পাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা তিনজনেই আসলে বেগম রোকেয়া যে একজন নারী নেতৃত্ব গড়ে তুলেছেন, তিনি যে একজন সত্যিকারেই আলোকবর্তিকা তার প্রমাণ আজকে আপনারা অত্যন্ত চমৎকারভাবে বেগম রোকেয়াকে স্মরণ করেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নাজমা আপনাকে আপনাকেও। ধন্যবাদ। বেগম রোকেয়া তিনি শুধুমাত্র একজন শিক্ষকই ছিলেন না, একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন নারী জাগরণের আলোকবর্তিকা। তিনি রক্ষণশীল সমাজ থেকে বের হয়ে নারীকে শিক্ষা এবং অধিকার সচেতনতায় কিভাবে এগিয়ে যেতে হয় সম্মান এবং আত্মমর্যাদার সাথে তিনি তা দেখিয়েছেন। তাই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রতি বছর প্রদান করা হয় রোকেয়া পদক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।